যে কারুর কাশি হচ্ছে, কাশির রঙটা বদলে গেল, সাদা থেকে সবুজ হয়ে গেল বা হলুদ হয়ে গেল, বা জ্বরটা থাকছে, তখন কিন্তু আমরা ব্যাকটেরিয়ার কথা ভাবি। অনেকে এখন বাড়িতে কুকুর বেড়াল পুষছেন, সেটা খারাপ আমি বলবো না, কিন্তু একটা কথা, অ্যালার্জিক বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। শুধু দোকানদার কিন্তু আপনার চিকিৎসক নন, বা অর্ধেকজন ফার্মাসির ডিগ্রিও নেই, নামের চলে। ড্রিঙ্কটা করলে না অনেকে ভাবে শরীরটা গরম হবে, ওটা একদম ভুল ধারণা। ঘরের মধ্যে অ্যালকোহলে কোনো বেনিফিট নেই হেলথে, সেটা পরিষ্কার প্রত্যেকটা রিসার্চ ওয়ার্ক বলেছে। আনন্দ করতে গিয়ে আমি যেন নিরানন্দের কারণ না হয়ে পড়ি। শীত আসতেই আবহাওয়ার যে খামখেয়ালি তা শুরু হয়ে গিয়েছে। কখনো গরম, অর্থাৎ যতক্ষণ রোদ থাকছে ততক্ষণ গরম, এবং সন্ধ্যের পর থেকে শীত শীত অনুভব হচ্ছে। এবং এত কিছুর মধ্যে সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। এই পরিস্থিতিতে নিজেকে কি করে সুস্থ রাখবেন, আজকে সেটাই জানতে চলে এসেছি চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কাছে। প্রথমেই তাকে দাওয়ালে স্বাগত জানাই। নমস্কার। যে বিষয়টা দিয়ে শুরু করলাম ডাক্তারবাবু, যে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি এবং সিজন চেঞ্জিং এর সময় সব থেকে বেশি যেটা দেখা যায়, এবং যার জন্য লোকে ভয় পান যে এই সময় কি একটু টেক কেয়ার করে রাখা উচিত, কি কি নিয়ম কানুন মানানো উচিত, সেই বিষয়টা যদি আপনি একটু বলেন। এখন হচ্ছে কি, তারা যখনই তাপমাত্রার তারতম্য হয় তখনই কিন্তু মানুষের শরীরের মধ্যে কিছু উপসর্গ দেখা যায়। সর্দি কাশি মানেই না ভাইরাল ফিভার, ঠিক আছে? এমনি একটা উপসর্গ, শরীর সহ্য করতে পারছে না, একটা শরীর এটা প্রকাশ করলো। এইবার যেটা হয়, ভাইরাল ফিভার কখন হয়, যখন সর্দি কাশিটা হলো তখন কিন্তু বিভিন্ন জায়গায় প্রদাহ হয়, নাক বা গলায়। সেখানে কিন্তু আমাদের সারা জায়গায় কিন্তু ভাইরাস ভরে গেছে, কোটি কোটি ভাইরাস আছে। কোনো একটা ভাইরাস কিন্তু শরীরে এলো বা বংশবৃদ্ধি করলো, তারপরেই কিন্তু ভাইরাল ফিভার হলো। এবার সর্দি কাশি জ্বর এটা ভাইরাল ফিভার হিসেবে আমরা গণ্য করি। সেখানে আর কোনো কিছু লাগে না, প্যারাসিটামল, খুব বেশি হলে অ্যান্টি অ্যালার্জিক, আর একটু জল খেতে বেশি বলি, আর একটু রেস্ট দিতে বলি। যত রেস্ট নেবেন তত শরীর কিন্তু চাঙ্গা হবে। এইবার যেটা হয়, যদি আমরা দেখলাম যে কারুর কাশি হচ্ছে, কাশির রঙটা বদলে গেল, সাদা থেকে সবুজ হয়ে গেল বা হলুদ হয়ে গেল, বা জ্বরটা থাকছে, তখন কিন্তু আমরা ব্যাকটেরিয়াল কথা ভাবব। তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রশ্ন আসবে, যে আমরা অ্যান্টিবায়োটিক করব। এটা আপার রেসপিরেটরি হতে পারে, এটা লোয়ার রেসপিরেটরি হতে পারে, ফুসফুসে যেতে পারে। এখন ফুসফুসে যখন যাচ্ছে ওটাকে আমরা নিউমোনিয়া বলি, সেটা জটিল থেকে জটিলতর হতে পারে। বেশিরভাগটাই কেন্দ্র করে আমাদের মোটামুটি গলার উপর, গলা কিন্তু ফুসফুসে হতে পারে, এবং বয়স্কদের যাতে প্রতিরোধ করার ক্ষমতা কম, বাচ্চাদের 5 বছরের নিচে, 65 বছরের ওপরে, বা যারা আনুষঙ্গিক কিছু রোগ আছে, সেটা কিডনির হতে পারে, সেটা লিভারের হতে পারে, সেটা হার্টের হতে পারে, বা পোস্ট বাইপাস পেশেন্ট, ডায়াবেটিস যাদের আছে, বা যারা ক্যান্সার কেমোথেরাপি নিচ্ছে, বা যারা স্টেরয়েডে আছে, তাদের ক্ষেত্রেও হতে পারে। তো এই তাদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা নেওয়া দরকার। আপনি বললেন যে বাচ্চাদের মধ্যে দেখা যেতে পারে, ছোটদেরকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, কারণ তারা স্কুলে যাচ্ছে, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করছে, ফেস্টিভ সিজন এখন যেটাকে বলে, এদিক ওদিক ঘুরতে যাওয়া রয়েছে। তাহলে কিভাবে সাবধানতা বজায় রাখা উচিত? দেখুন, একটা কথা, এটা অভিভাবকদের দায়িত্ব, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। কোভিড তো আমাদের চোখ নাক কান খুলে দিয়েছে, এটা তো অস্বীকার করার নেই। এখন যদি কারোর ওরকম সর্দি কাশি হয়, তাদেরকে কাকে এবং কোভিডের পর কি শরীরটি, আমাদের যে শরীর বা যে সিস্টেম, তা কি বেশি উইক হয়ে পড়েছে? সেটা কারুর মতামত কোভিডের ক্ষেত্রে হয়েছে, কিন্তু আমরা মনে হয় কোভিড থেকে আমরা অনেক সরে এসেছি, আমরা ফিরে পেয়েছি আমাদের জীবনযাত্রা, আমরা স্বাভাবিক হয়ে গেছি অনেকটা, এটা অস্বীকার করার নেই। কিন্তু কোভিড কয়েকটা বার্তা দিয়েছে, কিন্তু একটা হচ্ছে মাস্ক। যখন জনসমাগমে আছেন বয়স্ক মানুষ, আমি এখনও বলবো মাস্ক পরে থাকাই ভালো। আচ্ছা। কারণ মাস্ক থাকলে জলকণাটা প্রবেশ করবে কম, আর জলকণা প্রবেশ যদি কম করে, তাহলে শরীরে সংক্রমণ তৈরি হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। তার সাথে অ্যালার্জি, ফুলের রেণুগুলো কিন্তু হাওয়াতে যেতে থাকে, তাতে কিন্তু সর্দি কাশি। অনেকে এখন বাড়িতে কুকুর বেড়াল পুষছেন, সেটা খারাপ আমি বলবো না, কিন্তু একটা কথা, অ্যালার্জিক বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তাদের লোমগুলো কিন্তু শরীরে প্রবেশ করলে এটা কিন্তু খুব ক্ষতিকারক, তখন কিন্তু অ্যালার্জি তৈরি হয় এবং সর্দি কাশি হয়। তৃতীয়ত হচ্ছে, যেটা আমরা এখন কিছুদিন একটা স্টাডি বেরিয়েছে, পায়রাটা নিয়ে আমাদের কিন্তু একটা সাংঘাতিক উদ্বেগের বিষয়। কারণ পায়রা একটা ইকোসিস্টেম ব্যালেন্সড হচ্ছে না। আমরা কেউ 18 তলা, কেউ 9 তলা, পায়রা কিন্তু যত উঠতে পারে, তারা কিন্তু বিভিন্ন গর্তে ঢুকে গিয়ে অনেকে আবার পায়রাকে খাবার দেয় ভালোবেসে,
তো সেই জায়গায় থেকে অ্যালার্জি কিন্তু সাংঘাতিক। পায়রার যে এক্সক্রিটা, পায়রার যে লোম, সেখান থেকে কিন্তু সাংঘাতিক অ্যালার্জি হচ্ছে, সিরিয়াস রোগও হচ্ছে, ফাঙ্গাল রোগও হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখা উচিত, কারণ পায়রাকে সাপ মারে নয়তো র্যাপটাস মারে, সেই বেলা ইকোসিস্টেমটা হচ্ছে না, এক্সপোনেনশিয়াল গ্রোথ অফ পিজেন্স হচ্ছে। তো এবং ওরা যেখানে পাচ্ছে জায়গা বাসা করে ফেলছে। তো যাই হোক, মানে এখন অনেক কিছু বিষয় থাকা সত্ত্বেও আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর ছোটদের ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করতে হবে? ছোটদের তো আপনি মাছ দিতে পারবেন না, ঠিক। পাশাপাশি যদি কারো সর্দি কাশি হয় তারা যাতে মাছটা ঠিক মতো পড়ে, আর তাদেরকে আলাদা করে, তাদের সামান্য জ্বর হলেই কিন্তু ডাক্তারবাবুর কাছে, চিকিৎসকের কাছে কিন্তু বলতে হবে অসুবিধাটা, দেরি করলে চলবে না। এই আপনি যে কথাটা বললেন যে বলতে হবে ডাক্তারবাবুকে, আমরা দেখি যে জ্বর সর্দি কাশি মানে বাড়িতে টোটকা মা বা বাবা বা বাড়ির যারা সিনিয়র থাকেন তারা একটি করে ওষুধ দিয়ে দেন এবং সেটা বিগত দিন ধরে চলতে থাকে। যতক্ষণ না জ্বর কমছে ততক্ষণ দেখি আমরা সেই ওষুধ খাচ্ছি। আপনার বাড়িতেও হয়তো হয় না, কিন্তু আমাদের বাড়িতে হয়। সেখানে দাঁড়িয়ে আপনি কি বলছেন যে কি করা উচিত ছোটদের ক্ষেত্রে কিংবা বড়দের ক্ষেত্রে? এই জ্বর সর্দি কাশি হলে কি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত, নাকি বাড়িতে বেসিকভাবে ট্রিটমেন্ট করা যায়? ট্রিটমেন্ট নিশ্চয়ই করা যায়, সেটা ডাক্তার দেখলে ডাক্তারই বুঝতে পারবে কতটা খারাপ, কতটা ক্রিটিক্যাল পেশেন্ট। নিউমোনিয়া যাদের সামান্য হচ্ছে তাদের তো আপনি ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিতে পারবেন, বাচ্চাদের ক্ষেত্রেও তাই। সেটা যদি শ্বাসকষ্টে পরিণত হয়, ভীষণ মানে বেশি কষ্ট, স্যাচুরেশন পড়ে যাচ্ছে, তখন তো আপনি বাড়িতে রাখতে পারবেন না, তখন আপনাকে হাসপাতালেই ভর্তি করতে হবে। সুতরাং চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন, ওষুধটা নিয়ে নিন। ওষুধের দোকানে গিয়ে বললে এই কাজটা কিন্তু বন্ধ করতে হবে। ওষুধের দোকানদার কিন্তু আপনার চিকিৎসক নন, বা অর্ধেকজন ফার্মাসির ডিগ্রিও নেই, নামের চলে, বিক্রেতা হয় তারা। তো সেই ক্ষেত্রে একটু সাবধান হওয়াটা দরকার। আর পরিষ্কার কথা হচ্ছে যে চিকিৎসক যদি বলে দেয় সেটাই কিন্তু আপনাকে মানতে হবে, এবং যা যা ওষুধ দরকার, অ্যান্টিবায়োটিক দরকার আছে কিনা সেটা চিকিৎসকই বলে দেবে। তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বাড়িতে যে যারা আছেন বয়স্ক এবং বাচ্চা, তাদের ক্ষেত্রেটা আপনাকে দায়িত্বটা নিতে হবে। আরও একটা বিষয় জানতে চাইবো যে সারা বছর এমন কোন ট্রিটমেন্টে থাকলে বা বেসিক ঘরোয়া টোটকা যেটাকে আমরা বলি সেগুলো মানলে, এমন কিছু যে ঘুম থেকে উঠে গরম জল খাওয়া, যেটা আমরা শুনে আসি, এইরকম কোনো টোটকা রয়েছে যেটা সারা বছর মানলে এই রোগগুলো যেগুলো রয়েছে অর্থাৎ সর্দি কাশি এইগুলো থেকে একটু হলেও বাঁচা যায়? গরম জল কতটা, মুশকিলটা হচ্ছে আমরা গরমকালে কোল্ড ড্রিঙ্কস খাই, ঠিক। আবার গরম জল খেলে কতটা, গলাতে কি হচ্ছে আমি জানছি না, গলা অবধি আমরা বুঝতে পারছি, তার নিচে কি হচ্ছে সেটা কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেম, সেটা কিন্তু সেন্সারি না, যেটা আমাদেরকে জানান দিচ্ছে। সেখানে তাতে আপনি কিন্তু ভাইরাল ইনফেকশন আটকাতে পারবেন না। আপনি অনেক সময় স্টিম ইনহেলেশন নিলে বা লালারস বার করে দিলে, হ্যাঁ সেটা নিশ্চয়ই একটা আছে। অনেক সময় গার্গেল আবার অনেক সময় মানা করি আমরা, শুকনো কাশির ক্ষেত্রে সেখানে মানা করি, কিন্তু কিছু ক্ষেত্রে গার্গেল বলি। কিন্তু যেটাই করি যতটা পারি আমরা স্টিমটা নিলে অনেক সুবিধা, লালারসগুলো বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে ওই লালারসের মধ্যে থেকেই কিন্তু অনেক জীবাণুও থাকছে, সেটাও বেরিয়ে যাচ্ছে, এটা ফ্যাক্ট। তাহলে মাস্ক আপনি বলছেন কম্পালসারি? মাস্কটা তো উচিত যদি জনসমাগমে, কিন্তু মাস্ক নিয়ে তো আপনি মাস্ক তো পরতে সরকার বলেছিল কোভিডের সময়, কিন্তু কোভিডের সময় কলকাতা শহরতলিতে ভালো ভালো ফুটবল খেলা আমরা দেখেছি, মাস্ক ছেড়ে আমরা পেলে, মারাদোনা, মেসিদের দেখেছি, অনেক ছোটো মেসিদের আপকামিং যারা দেখেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে এটা তো ঘটেছে, মাস্ক পরেনি লোকে, কিন্তু মাস্ক পরার কিন্তু একটা মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, এই গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। তো সেই জায়গায় থেকে আমরা মোটামুটি যদি মাস্কটা পরে থাকি, ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 65 ওপরে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর, আর নিউমোনিয়া 2 ধরনের ভ্যাকসিন করেছে, সেটা কিন্তু নেওয়া উচিত 1 বছর ব্যবধানে। এইটা আমার মনে হয় ফলো করা উচিত। আর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে আরও নিউমোনিয়া ভ্যাকসিনেরও কিছু গাইডলাইন রয়েছে, যাতে কেউ সিএবিজি পেশেন্ট মানে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে 50-এর উপরই কিন্তু চিন্তাভাবনা করা উচিত। ছোটদের ক্ষেত্রে কি এরকম কোনো ভ্যাকসিনেশন রয়েছে? নিশ্চয়ই অনেক ভ্যাকসিন রয়েছে, সেগুলো কিন্তু পরিষ্কার ডাক্তারের সাথে কথা বলে ওদের তো একটা ভ্যাকসিন কার্ডও রয়েছে, সেজন্য ছোটোদের ব্যাপারটা ভ্যাকসিনেশন যেন কমপ্লিট হয়, ইমিউনাইজেশন যেন কমপ্লিট হয়, তা না হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না, এটা ঘটনা। তো মানে রোগাক্রান্ত হওয়ার আগে ভ্যাকসিনেশন নেওয়াটা খুব দরকার, তাহলে শরীরের মধ্যে কি জটিল থেকে জটিলতর হবে না অবস্থাটা, তো যেটা আমরা শরীর আটকাতে পারবে।
একদমই। এবং ছোট্টভাবে যদি আপনি বলেন যে কি কি সাবধানতা, কি কি নিয়ম মেনে চলতে হবে মানুষকে, যাতে এই ধরনের রোগগুলো থেকে একটু বেঁচে থাকতে পারেন, ছোট্ট করে যদি একটু বলেন। একটাই হচ্ছে, ঠান্ডা জিনিস অনেকে আছে মাথায় জল বেশি করে দেন, তখন অনেক সময় কিন্তু এই তারতম্য হলে ঠান্ডা লেগে যায়। তো সেই ক্ষেত্রে গরম জল কিছুটা ব্যবহার করুন, উষ্ণ গরম জলই ব্যবহার করুন, মাথাটা ভিজিয়ে নেবেন, শরীরে যেন জলটা না থাকে। তৃতীয়ত হচ্ছে গরম, অনেকে এসি চালাচ্ছেন এবং রাত্রিবেলাও এসি চলছে, সেটাও দেখা যাচ্ছে। এসিটা না চালানোই ভালো, ঠান্ডাটা লাগলে বন্ধ করে দিন। একটা মানে সময়, নির্দিষ্ট সময় চালান, ঠিক আছে, কিন্তু অনেকে ঘেমে গিয়ে এসি চালালে কিন্তু সর্দি কাশি হবে। যারা অ্যালার্জিক তাদের নেজাল স্প্রে পাওয়া যায়, তারা অ্যালার্জি ওই করুন। বাড়িতে কুকুর বেড়াল থাকলে যদি আপনি অ্যালার্জিক হন, মাস্ক নিয়ে করুন, খুব কাছে যাবেন না। আচ্ছা। আমি পায়রার কথাটা বললাম, অনেকে পায়রাকে খাবার দেয়, সেখান থেকে কিন্তু রোগ আসতে পারে। যে তারপর হচ্ছে যাবতীয় জায়গায় আর বাড়িতে ধুলোবালির থেকে দূরে থাকুন, আর জল খান প্রচুর পরিমাণে। দাঁতে কিন্তু ইনফেকশন হবে, ডিহাইড্রেশন হয়। এই শুষ্কতা যেটা হচ্ছে আমাদের, সেটা কিন্তু এক্সেমা করতে পারে স্কিনে, ভীষণ চুলকাচ্ছে, স্কিনটা ড্রাই হয়ে গেল। তারপর আমরা চুলকাতে গেলে কি, আমরা নোকটা অনেক সময় খেয়াল করি, নোকের নিচে কিন্তু প্রচুর জীবাণু থাকে, সেটা কিন্তু ইনফেকশন করতে পারে স্কিনে। এইবার যেটা আরেকটা হচ্ছে, জল খাওয়াতে কেন দাঁতটা পরিষ্কার থাকছে, দাঁত থেকে কিন্তু বিভিন্ন ইনফেকশন ঢোকে এবং সেটা হার্টেও চলে যেতে পারে। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর তার সাথে যেটা বলবো, অনেকে এই বছরটার জন্য, অনেকে দেখবেন এই যত ইউলেটাইড আসবে তখন কিন্তু, বা হগম্যানের সময় আসবে তখন কিন্তু ড্রিঙ্কটার জন্য অপেক্ষা করেন, ঠিক আছে, এই সময়ের জন্য অপেক্ষা করেন। তো ড্রিঙ্কটা করলে না, অনেকে ভাবে শরীরটা গরম হবে, ওটা একদম ভুল ধারণা। প্রথম 15 মিনিট আপনার শরীরটা গরম হবে, কারণ অ্যালকোহলে প্রথমে ভ্যাসো কনস্ট্রিকশন হয়, হিটটাকে ধরে রাখছে। কিছুক্ষণ বাদে কিন্তু ভ্যাসোডাইলেশন, মানে ভেসেলসগুলো বড় হয়ে যাচ্ছে, তখন হিটটা থেকে শরীর হিট থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার এই ঠান্ডাতে আপনি কিন্তু মরেও যেতে পারেন। আচ্ছা। তো এই জায়গাটা মাথায় রাখবেন। আমি জানি অনেকেই আপনারা এই বছরটার জন্য, এই সময়টার জন্য অপেক্ষা করেন, যদি আজকাল দরকার পড়ে না, এত দোকান হয়ে গেছে। কিন্তু একটা কথা, যে ঘরের মধ্যে অ্যালকোহলে কোনো বেনিফিট নেই হেলথে, সেটা পরিষ্কার প্রত্যেকটা রিসার্চ ওয়ার্ক বলেছে। সুতরাং আমরা সেটা বর্জন করতে পারি, কিন্তু যদি একান্তই যদি ওপেন এয়ারে হয়, তাহলে কিন্তু ভীষণ রিস্কি, ভীষণ ঝুঁকিপূর্ণ। অর্থাৎ ওপেন এয়ার না, মানে ঘরের মধ্যে সেটা রাদার দ্যান ওপেন এয়ারের থেকে কম রিস্কি, তাই তো? মানে ঘরের মধ্যে তাও ঠিক আছে, টেম্পারেচারটা আছে, কিন্তু অ্যালকোহলের যে এফেক্টটা আপনাকে আমি বোঝালাম, হিটটা কিছুক্ষণ ধরে রাখে, তারপরে কিন্তু হিট লুজ করে শরীর থেকে, মানুষ মারা যেতে পারে। এবং আমরা দেখি যে এই উৎসবের সিজন, আপনাকে বললাম 31st নাইট হোক, 1st জানুয়ারি হোক, প্রচুর পিকনিক হয় এবং সেই সময় অনেকে মদ্যপান করেন। তো সেখান থেকে আপনি বলছেন যে একটু নিজেদেরকে বাঁচিয়ে রাখতে। নিশ্চয়ই, এই জন্য আপনাকে বলে দিলাম, এটা ফিজিওলজিটা জানতে হবে। যদি আমি গরম হওয়ার জন্য হই তাহলে একটা ব্যাপার, আমি আনন্দ করতে চাই সেটা আরেকটা ব্যাপার। কিন্তু আনন্দ করতে গিয়ে আমি যেন নিরানন্দের কারণ না হয়ে পড়ি, এটা কিন্তু একটা ঘটনা। সুতরাং এইসব সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। একদমই। এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য অরিন্দম বাবুকে ধন্যবাদ। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই।